নির্বাচনী প্রচার প্রচারণায় মুখর নারায়ণগঞ্জের অলিগলি। 4 দিনেও ঘোষণা হয়নি কারো ইশতেহার। দলের সবাই ঐক্যবদ্ধভাবে আমার পক্ষে নেমেছে। আশা করি সেটার একটা ঐক্যবদ্ধতার যে একটা ফলাফল, সেই ফলাফল ইনশাল্লাহ আমরা এখানে প্রতিফলিত করব। নারায়ণগঞ্জে 20 লক্ষ মানুষের বসবাস, প্রায় 5 লক্ষ মানুষ ভোটার। চেষ্টা করব আরো খোলা স্পেস রাখার জন্য, আরো খেলার মাঠ রাখার জন্য, আর বিনোদনের জন্য। দলে কোন্দল নেই, আইভিকে জেতাতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে শামীম ওসমান। আমাদের প্রার্থী সেলিনায়েত আইভি এবং সে অত্যন্ত যোগ্য প্রার্থী বলে আমি মনে করি। নেত্রী যদি নির্দেশ দেয়, আমি পরিষ্কার বলতে চাই, আগামীকাল সকালে আমি পার্লামেন্ট থেকে পদত্যাগ করে আমার ছোট বোনের সাথে প্রতিটা ঘরে ঘরে যাব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি আসাদ আজিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ ব্যাংকের একটি চক্র সুরক্ষিত সিস্টেম ভেঙে রিজার্ভ হ্যাকিং এ সহায়তা করেছে, জানালেন সিআইডির তদন্ত দলের প্রধান। সুইফটে প্রকৌশলীরাও জড়িত বললেন ফরাসউদ্দিন। অধিকার আদায় করে এগিয়ে যেতে হবে, নারীদের আরও বেশি সম্পৃক্ত হতে হবে উন্নয়নে। রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দুর্নীতি দমনে দেশ আইনি সক্ষমতা অর্জন করলেও অনেক ক্ষেত্রেই হচ্ছে না যথাযথ প্রয়োগ। সুবিধা নিচ্ছেন অনেকেই। দুর্নীতি প্রতিরোধ দিবসে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি। দুর্নীতির দায়ে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই। বিরোধী দলীয় নেতাকর্মীদের উল্লাস। এবং বিপিএল এর ফাইনালে রাজশাহী কিংসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ঢাকা ডায়নামাইটস। শুরুর ধাক্কা সামলে চ্যালেঞ্জিং সংগ্রহের পথে সাকিবের দল। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। ছুটির দিন হওয়ায় নারায়ণগঞ্জে সকাল থেকে উৎসবের আমেজে গণসংযোগে মাঠে নেমেছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী। দুজনেই মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নানা প্রতিশ্রুতির মাধ্যমে নিজেদের পক্ষে ভোট চাইছেন। বলছেন সিটি কর্পোরেশন নিয়ে নানা পরিকল্পনার কথাও। এদিকে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ ও বিভিন্ন সচেতনতা বাড়াতে সকালে নারায়ণগঞ্জ শহরে ভোটারদের মাঝে প্রচার চালিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। দিন যতই যাচ্ছে ততই জমে উঠছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার মাঠ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জে 10 নম্বর ওয়ার্ডে যান আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনায়েত আইভি। এ সময় আইভি নিজের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে নৌকায় ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান। পুনরায় নির্বাচিত হলে শহরে একাধিক পরিবেশ বান্ধব পার্ক নির্মাণেরও প্রতিশ্রুতি দেন তিনি। পার্ক আমাদের এখানে 3-4টা আছে। মানুষের অনেক বেশি লোকজন এখানে। নারায়ণগঞ্জে প্রায় 20 লক্ষ মানুষের বসবাস, প্রায় 5 লক্ষ মানুষ ভোটার। সেই তুলনায় হয়তো কম, এবং চেষ্টা করব আরো খোলা স্পেস রাখার জন্য, আরো খেলার মাঠ রাখার জন্য, আর বিনোদনের জন্য, সংস্কৃতির জন্য। আরো সাংস্কৃতিক একটা বলয় কিভাবে গড়ে তোলা যায়, নারায়ণগঞ্জে পূর্বের ঐতিহ্য। আমি গত 5 বছর শুধু রাস্তাঘাট ড্রেনেই করেছি সবচেয়ে বেশি। এখন এগুলির প্রতি মনোনিবেশ করতে চাচ্ছি, যদি আমাকে আল্লাহ কামিয়াব করায় এবং আমাকে জনগণ যদি আবার পুনরায় ভোট দেয়। এদিকে শহরের চাষারা ও সিদ্ধিরগঞ্জ এলাকায় গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন। এ সময় তিনি দাবি করেন স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপি ছাড়াও গণতন্ত্র পুনরুদ্ধারে তার সাথে আছেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দের যে নির্বাচনের প্রতি তাদের যে আগ্রহ, এতে আমি খুবই সন্তুষ্ট। দলের সবাই ঐক্যবদ্ধভাবে আমার পক্ষে নেমেছে। আশা করি সেটার একটা ঐক্যবদ্ধতার যে একটা ফলাফল, সেই ফলাফল ইনশাল্লাহ আমরা এখানে প্রতিফলিত। গায়েবী ভোট ইনশাল্লাহ এবার আমার বাক্সে পড়বে, এবং সেই গায়েবী ভোটে আপনারা দেখবেন যে গতবারের থেকেও বেশি ব্যবধানে এবার আমি বিজয়ী হব। এদিকে ভোটারদের অধিকার সম্পর্কে সচেতন করতে শহরের বিভিন্ন এলাকায় প্রচারণা ও লিফলেট বিতরণ করেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় তিনি জানান ভোট গ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে করতে সব ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। আমরা মনে করছি যে এই নির্বাচনের যে দিন
এখন সময় এবং ভোট কেন্দ্র কিভাবে তারা ভোট দেবেন এইসব বিষয়ে আসলে ভোটারদেরকে জানানো দরকার। এই জন্য আমরা ভোটার এডুকেশন প্রোগ্রাম শুরু করেছি। প্রধান বার্তা হচ্ছে নিরাপদে ভোট দেবেন, আপনার ইচ্ছা আপনাকে অবাধে রাখা হবে, তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী ছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়বেন আরও 5 জন প্রার্থী। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। আওয়ামী লীগ সভাপতি চাইলে সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করতে সংসদ সদস্য পদ ছেড়ে প্রচারে নামার ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ 4 আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য শামীম ওসমান। বিকেলে ফতুল্লার ডাসিম ওসমান পার্কে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এছাড়া সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ প্রার্থী আইভীকে বিজয়ী করার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শামীম ওসমান। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী শামীম ওসমানের অবস্থানকে ইতিবাচক বলে মন্তব্য করেন। আমাদের প্রার্থী সেলিনায়েত আইভী এবং সে অত্যন্ত যোগ্য প্রার্থী বলে আমি মনে করি। সেই কারণেই আমাদের নেত্রী তাকে মনোনয়ন দিয়েছেন। আমরা বিশ্বাস করি যে আমাদের প্রার্থী জয়লাভ করবেন। আমার ছোট বোন আইভী যদি মনে করে যে ভাইয়া আপনাকে আমার পাশে দরকার আছে এবং আমার নেত্রী যদি নির্দেশ দেয়, আমি পরিষ্কার হয়ে বলতে চাই আগামীকাল সকালে আমি পার্লামেন্ট থেকে পদত্যাগ করে আমার ছোট বোনের সাথে প্রতিটা ঘরে ঘরে যাব। তো এই সুযোগ যদি আমার নেত্রী আমাকে না দেন, আমি পৌরসভার বাইরে বসে আমার নির্বাচনী কাজ করার অধিকার আছে। নির্বাচন বিধিতে কোথাও এটা বিধান নাই যে আমি বাইরে বসে কথা বলতে পারবো না। ওই নৌকার বইটা কিন্তু আইভীর বড় ভাই শামীম ওসমানের হাতেও আছে। আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, ওই নৌকার শুধু আইভী একলা চালাবে তা না, আওয়ামী লীগের লাখো লাখো নেতা কর্মী যারা আছে, আজকের থেকে ইনশাল্লাহ ওই নৌকাকে যত বড় স্রোত আসুক, যত বড় ঢেউ আসুক, নৌকা ডুবানো তো বহু দূরের কথা, আপনাদের নৌকার সামনেও আপনারা আসতে পারবেন না। আওয়ামী লীগের পরিবার সবাই এক ছিল, সবাই এক আছে এবং সবাই এক থাকবে। না, আমি অবশ্যই চাইবো না যে উনি আমার জন্য পদত্যাগ করুক। আমি অবশ্যই চাইবো উনি সংসদ সদস্য হিসাবে উনি ওনার দায়িত্ব এবং কর্তব্য পালন করুক। উনি যেটা এলাকাবাসীকে সেবা করছে সেটা করুক। আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকার জন্য কাজ করছে এবং আশা করি কালকের পর থেকে সকলেই আরো বেশি করে কাজ করবে। এবং উনি যেহেতু আইনি বাধ্যবাধকতা আছেন, সেই আইনি জটিলতার কারণে উনি কাজ করতে পারবেন না, তবে সব কর্মীরা এই কাজ করবে, এটাই আমি আশা করি। উনি যে সংবাদ সম্মেলন করেছে সেটার মাধ্যমে উনি আরো পরিষ্কার করে দিয়েছে এবং আমার নারায়ণগঞ্জের জনগণ সেটাকে অবশ্যই ভালোভাবে নেবে। এদিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরুর পর পেরিয়ে গেছে 4 দিন। পাড়া মহল্লা গিয়ে মেয়র প্রার্থীরা মুখে মুখে নানা প্রতিশ্রুতি দিলেও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রার্থী ঘোষণা করেননি নির্বাচনী ইশতেহার। এমন অবস্থায় নারায়ণগঞ্জের নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, পরিকল্পিত সিটি গড়তে শহরের সঙ্গে বন্দর এলাকার উন্নয়ন বৈষম্য ঘোচানোর বিষয়টি প্রার্থীদের ইশতেহারে গুরুত্ব পাওয়া উচিত। একই সঙ্গে শিক্ষা সংস্কৃতির বিকাশ, যানজট দূর করা ও পরিচ্ছন্ন নগরী গড়ার সুনির্দিষ্ট প্রস্তাবনাও থাকা উচিত তাদের ইশতেহারে। তাফসির বাবুর রিপোর্ট। বলা যায় ঢাকার নাকের ডগাতেই অবস্থান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের। স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন সহ অনেক কিছুতেই তাই ঢাকামুখী এখানকার মানুষ। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে অবস্থার নাটকীয় উন্নতি হলেও এখনও বাকি আছে অনেক কিছুই। এক্ষেত্রে তারা শিক্ষার সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন শহরের সঙ্গে শীতলক্ষার ওপারের মানুষের উন্নয়ন বৈষম্য কমানোর উপর। নদীর পূর্ব পারে সিটি কর্পোরেশন অনেক বড় একটা উন্নয়নের কাজ করেছে, কিন্তু নদীর দুই পারে মিলে আমাদের উন্নয়নের দরকার। এখানে কোনো মেডিকেল কলেজ নাই, কৃষি বিশ্ববিদ্যালয় নাই। তাদের উন্নয়ন ম্যানিফেস্টোতে শীতলক্ষা নদীতে আপনার সেতু দরকার। নগরীর যানজট নিরসন, পার্ক নির্মাণ আর সুষ্ঠু বিনোদনের সঙ্গে সিটি কর্পোরেশনকে নারী ও শিশু বান্ধব দেখতে চান সাংস্কৃতিক কর্মী ও নারী নেত্রীরা। এখানে শিশুদের কোনো খেলার মাঠ নেই, বিনোদনের কোনো জায়গা নেই। সব নদী আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এই নদী খনন, তারপরে খালগুলি উদ্ধার, রাস্তাঘাট সুন্দর চাই আরো। প্রতিটি পয়েন্টে পয়েন্টে ফুট ওভার ব্রিজ হোক, কারণ নারায়ণগঞ্জ শহরে অনেকগুলো স্কুল আছে যেগুলো যেতে হলে যানজটের কারণে পার হতে মাঝে খুবই কষ্ট হয়। রাস্তাঘাট দুপাশের ফুটপাথগুলো যেন যানজট মুক্ত থাকে। এই শহরে সুন্দর একটি পার্ক আমরা চাই। তারা বলছেন, নগরের নির্বাচিত মেয়রকে কাজ করতে হবে শুধুই নাগরিকদের জন্য। নির্বাচনকে সামনে রেখে নানা রকম চাওয়া পাওয়ার কথা বলছেন নারায়ণগঞ্জের সাধারণ ভোটার এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের এসব চাওয়া পাওয়াগুলো কতটুকু প্রাধান্য পাবে মেয়র প্রার্থীদের নির্বাচনী ইশতেহারে, সেটাই এখন দেখার বিষয়। তাফসির বাবু, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের নিম্ন পর্যায়ের 5 জনের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।
সুইফটের প্রকৌশলীরা ও ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকও এ ঘটনার জন্য দায়ী। সরকার গঠিত তদন্ত কমিটির প্রধান ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন কথা জানান। এদিকে এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ভেতরের একটি চক্র সহায়তা করেছে বলে নিশ্চিত করেছেন সিআইডির তদন্ত দলের প্রধান অতিরিক্ত ডিআইজি শাহ আলম। তবে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত চুরির দায় কার তা নির্ধারণ করা কঠিন বলে মত অর্থনীতিবিদদের। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লাখ ডলার চুরি যাওয়া এবং উদ্ধারের বিষয়ে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন তথ্য। চলতি বছর 15 মার্চ সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত 5 সদস্যের কমিটির চূড়ান্ত প্রতিবেদন 30 মে অর্থমন্ত্রীর কাছে জমা দেয়। তবে তা প্রকাশ করা হয়নি, ফলে পুরো বিষয়টি রয়ে গেছে ধোঁয়াশার মধ্যে। তবে এবার ওই রিপোর্টের বিষয়ে কথা বলেন কমিটির প্রধান ডক্টর ফরাসউদ্দিন। উপরের লেভেল কারোর কোনো প্রমাণ পাই নাই, আর মূল দায়ী হলো সুইফটের যারা ইঞ্জিনিয়ার আর প্রতিনিধি হয়ে আসছিল, আর ওইদিকে আরসিবিসি। আর বাংলাদেশ ব্যাংকের নিম্ন পর্যায়ের 5 জন লোক অদক্ষতার কারণে, গাফিলতির কারণে এটাতে সাহায্য করে থাকতে পারে অজান্তে। এদিকে এই ঘটনায় বাংলাদেশ ব্যাংক ও ফিলিপিন্সেও তদন্ত করতে গিয়েছিল গোয়েন্দা সংস্থা সিআইডি। তাদের তদন্ত অব্যাহত রয়েছে। ডক্টর ফরাসউদ্দিনের বক্তব্যের পর দেশি বিদেশি ব্যক্তি জড়িতর বিষয়ে জানান সিআইডির ডিআইজি। এই ব্যাংকের ভেতরে কিছু মানুষ যারা বিষয়টা ভালো জানেন, বোঝেন, এমন কিছু লোকের কাজের সুপরিকল্পিত কাজের ধারাবাহিকতাই এই সিস্টেমটাকে ঝুঁকিপূর্ণ করা সম্ভব হয়েছে এবং হ্যাকারদের পক্ষে হ্যাকিং করা সম্ভব হয়েছে। একটা বেশ সংখ্যাটা খুব মোটামুটি আছে, ভালোই। আমি ঠিক তদন্তের সাথে এই মতে বলতে চাচ্ছি না, তবে দেশি এবং বিদেশি লোক মিলিয়ে সংখ্যাটা কম না। এই ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদ করেছি, এখন পর্যন্ত আমরা আটক করিনি। এদিকে নভেম্বরে ফিলিপিন্স $1.5 কোটি ফেরত দেওয়ার পরও এখনো প্রায় $6.5 কোটি ফেরত পাওয়া যায়নি। তাই বাকি অর্থ উদ্ধারে সব রকম পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এটা তদন্ত হয়েছে, তদন্ত রিপোর্ট প্রণীত হয়েছে, কিন্তু সরকার এখন একটা ক্যাম্পেইন করছে যেটাতে মনে হচ্ছে বাইরের দায় বেশি এবং বাইরের এই দায়টার কারণে বাইরের লোককেই বা বাইরের দোষী লোকদেরকেই টাকাটা ফেরত দিতে হবে। কিন্তু এই অগ্রসর হওয়ার আগে আমাদের পরিষ্কার করতে হবে যে আমাদের সাইডে কোনো ত্রুটি ছিল না। যদি ত্রুটি থেকেও থাকে, সেই ত্রুটিগুলি ছিল আনইনটেন্ডেড মিস্টেক, সেটা প্রমাণ করতে হবে। সুতরাং এই দিকে একদিকে নিজেকে ক্লিয়ার করতে হবে, অন্যদিকে অপরের দায়টাকে চিহ্নিত করে সেখানে অ্যাগ্রেসিভ ফাইট দিতে হবে। চলতি বছরের ফেব্রুয়ারির 5 থেকে 10 তারিখের মধ্যে সুইফট কোড জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের $10 কোটি 10 লাখ চুরি হয়ে যায়, যা ফেডারেল রিজার্ভ অফ নিউ ইয়র্কে গচ্ছিত ছিল। এর মধ্যে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসির মাধ্যমে $8 কোটি 10 লাখ চলে যায় ফিলিপিন্সে। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। বিড়ালের বাড়ি শুনতে অদ্ভুত শোনালেও গাছপাতায় ঘেরা বাড়িটির দরজায় টোকা দিয়ে ভেতরে ঢুকলেই দেখা মেলে অর্ধ শতাধিক বিড়ালের অলিখিত সাম্রাজ্যের। শখ নয়, দায়িত্ববোধ থেকে রাস্তায় কুড়িয়ে পাওয়া এসব বিড়াল নিয়ে প্রতিষ্ঠিত একটি সেফ হোমের গল্প থাকছে সংবাদের শেষাংশে। দুর্নীতি দমনে বাংলাদেশ আইনি সক্ষমতা অর্জন করলেও প্রতিরোধে অনেক ক্ষেত্রে নেই এর যথাযথ প্রয়োগ। আর তাই দেশের বেশিরভাগ মানুষ সেবা খাতগুলোতে গিয়ে হচ্ছেন দুর্নীতির শিকার। বিশ্লেষকদের মতে একদিকে যেমন সাধারণ মানুষের অসহায়ত্ব রয়েছে, অন্যদিকে রয়েছে সরকারি কর্মকর্তাদের অশোভন আচরণ ও তথ্য গোপন রাখার মানসিকতা। এক্ষেত্রে প্রতি মাসে অন্তত একবার তথ্য মেলা করার পরামর্শ দুদকের। বিস্তারিত বেলায়েত হোসাইনের রিপোর্টে। পাসপোর্ট অফিসের নিচে নেই আগের মতো দীর্ঘ সারি, ফলে ভোগান্তি কমেছে অনেকটা। কিন্তু সেই অর্থে দুর্নীতির প্রকোপ যে কমেছে তা বলতে পারছেন না সেবাগ্রহীতারা। তাদের মতে তথ্য না জানার কারণে একদিকে যেমন দালালের খপ্পরে পড়তে হচ্ছে, অন্যদিকে রয়েছে কর্মকর্তাদের অসহযোগিতামূলক আচরণ। আপনার তো নামে ভুল আছে, আমি বললাম তাহলে আমি ডিউটিতে আছি, আমাকে একটু সময় দেন, আমি আসি, আরো কিছু ডকুমেন্টস লাগলে আপনাকে দেই। বলে না, আপনি এসে কি করবেন, আপনি কিছু খরচাপাতি করেন। কোনো জায়গায় কোনো ইনস্ট্রাকশন লেখা নাই, যারা অনলাইনে দিবেন তারা 302 নাম্বার রুমে যান, বা কেউ বলেও দিচ্ছে না আপনার অনলাইনে যারা তারা উপরতলা 3 তলায় চলে যান। আমি 100% সবাই অনেস্টলি কাজ করতে বলতেছি না, কিন্তু আটকে রাখার সুযোগ নাই। আপনাকে হয়তো রাখলো একদিন আটকায়, কিন্তু আপনি আমার কাছে আসলেন, তারপর কিন্তু ডিসপোজ হয়ে গেল। এদিকে সাব রেজিস্ট্রি অফিসেও রয়েছে এমন অভিযোগ। একজনের সাথে কন্ট্যাক্ট করলাম যে আমার পর্চাটা পাবো, উনি বললে পাবেন, কত টাকা লাগবে,
তো সাধারণত জানতাম যে হয়তো 200-400 টাকা লাগবে। উনি বললো যে দেখেন যদি আপনি ইমার্জেন্সি নেন তাহলে আপনার টাকা বেশি খরচ হবে। কত পড়বে? যে আমাকে দিতে হবে আপনার 1500 টাকা। শুধু পাসপোর্ট বা ভূমি প্রশাসনই নয়, দেশের অনেক সেবা খাতেই রয়েছে এমন দুর্নীতি ও হয়রানির অভিযোগ। টিআইবির সর্বশেষ খানা জরিপ বলছে সার্বিকভাবে দেশের 67.8% মানুষ সেবা নিতে এসে দুর্নীতির শিকার হচ্ছেন। এদের বেশিরভাগই নিম্ন আয়ের এবং স্বল্প শিক্ষিত। যে সমস্ত কারণগুলোর ফলে মানুষকে দুর্নীতির শিকার হতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে তথ্যের ঘাটতি। মানুষ জানে না কোন সেবার মূল্য কত। অনেকে আছেন তথ্যটা হচ্ছে আমার ক্ষমতাকে ধরে রাখার একটা অন্যতম উপায়, কাজে সেই তথ্যটাকে আমি জনগণকে দিতে আগ্রহী নয়। তথ্য পাওয়ার বিড়ম্বনা থেকে মুক্তি এবং জনসচেতনতা বাড়াতে সেবা খাতগুলোকে প্রতি মাসে একবার তথ্য মেলা আয়োজন করার পরামর্শ দুদকের। তথ্য অধিকার আইন হয়েছে, এটার ব্যবহারটা সেভাবে হয়নি এখন। এই প্র্যাকটিসটা বাড়ানোর একটি উপায় আছে, সেটা হলো প্রত্যেকটা অফিসে, আপনার উপজেলা লেভেলে, ইউনিয়ন লেভেলে, যে কোনো অফিসে আছে, ওখানে উনি কি পসরা নিয়ে বসছেন এইগুলো খুলে ধরা একটা মেলার মতো সাজিয়ে বসা। সেবা খাতগুলোতে দুর্নীতির প্রকোপ কমাতে দুদকের পক্ষ থেকে নিয়মিত গণশুনানিও ব্যবস্থা করার প্রত্যয় ব্যক্ত করেন এই কর্মকর্তা। তথ্যগুলো প্রকাশ করতে বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের স্বচ্ছতা নিশ্চিতে দুদক কর্মকর্তাদেরও সম্পদের বিবরণী প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর নাসিরউদ্দিন আহমেদ। সকালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। দিবসের কর্মসূচি হিসেবে প্রথমেই দুদক কার্যালয় থেকে র্যালি বের করা হয়। এতে দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিরউদ্দিন, দুদকের অন্যান্য কর্মকর্তা ও সর্বস্তরের মানুষ যোগ দেন। এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, দুর্নীতি ইস্যুতে দুদক সবসময় জিরো টলারেন্স দেখিয়েছে এবং কাউকেই এই ব্যাপারে ছাড় দেয়া হবে না। এরপর দুর্নীতি বিরোধী সচেতনতা বাড়ানো সহ জাতিসংঘের দুর্নীতি বিরোধী সনদের ভূমিকা তুলে ধরতে প্রেস ক্লাবে মানববন্ধন করে সংস্থাটি। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। সন্ধ্যার সময় আরো থাকছে। বনানী থেকে নিখোঁজ 4 তরুণের মধ্যে 2 জনের বাড়ি বরিশালের বাবুগঞ্জে। আশঙ্কার দুশ্চিন্তায় স্বজনরা, সন্ধান পেতে যৌথভাবে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সমাজের কোনো ক্ষেত্রেই নারীকে অবহেলা করার সুযোগ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উদ্দেশ্যে বলেছেন, পুরুষ শাসিত এই সমাজে মুখে অধিকারের কথা শুধু বললেই হবে না, তা আদায়েও সচেষ্ট হতে হবে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলার মুসলিম সমাজে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, যেখানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে নারীর অধিকার ও আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য উন্নয়ন কর্মী অ্যারোমা দত্ত এবং সমাজসেবী বেগম নূরজাহানের হাতে রোকেয়া পদক 2016 তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সমাজের কোনো ক্ষেত্রেই নারীকে অবহেলা করার সুযোগ নেই। বাংলাদেশ আজকে নারী উন্নয়নের একটা রোল মডেল হিসেবে বিশ্বে মর্যাদা পাচ্ছে। এখানে আমি একটি কথা বলবো, শুধু ওই মুখে বললে হবে না যে আমাদের অধিকার দাও, অধিকার দাও, অধিকার দাও। অধিকার দেবে কে? অধিকার আদায় করে নিতে হয়, চাইলে সহসা কেউ দেয় না। কারণ পুরুষ শাসিত সমাজ আমাদের, এটা মনে রাখতে হবে। মেয়েদের কোনোভাবেই অবহেলা করার সুযোগ নাই। আওয়ামী লীগ সরকারের সময়েই সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমেই নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেও কাজ করছে সরকার। একটা সমাজ তার অর্ধেক নারী, সেই অর্ধেক নারী যদি সেভাবে শিক্ষায় দীক্ষায় উন্নত না হয় তো সেই সমাজ কখনোই গড়ে উঠতে পারে না। আমরা সবসময় এটাই বিশ্বাস করি যে শিক্ষাই হচ্ছে মূল ভিত্তি। কাজে শিক্ষার উপর আমরা সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি। শিক্ষা এবং প্রশিক্ষণ
এর দ্বারা নারী ক্ষমতায়ন আমরা নিশ্চিত করতে চাই, যাতে প্রত্যেকটা নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়। এছাড়া নারীর উন্নয়নে যারা প্রতিনিয়ত অবদান রেখে চলেছেন তাদের সম্মান জানাতে রোকেয়া পদক 2 জনের স্থলে 5 জনকে দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী জাগরণে, নারী শিক্ষায় কাজ করে যাচ্ছেন, তাদেরকেই আমরা পুরস্কৃত করতে চাই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনকে শুধু নিরপেক্ষ করলেই হবে না, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনকালীন সহায়ক সরকার থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আর নির্বাচন কমিশন গঠনে সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেবেন বলে আশা প্রকাশ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রাজধানীতে আলাদা 2টি অনুষ্ঠানে তারা এই কথা বলেন। এখন রাষ্ট্রপতির অভিভাবক যদি প্রধানমন্ত্রী নিজেকে মনে করেন তাহলে তো সুপরামর্শ তিনি দেবেন না। আমি মনে করি তিনি প্রধানমন্ত্রী, তিনি সুপরামর্শ দেবেন, আর রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে এমন একটি নির্বাচন কমিশন করবেন যে কমিশনের প্রতি সকল রাজনৈতিক দলের আস্থা থাকবে। যে কোনো নির্বাচন কমিশনই কোনো দলীয় সরকারের অধীনে নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। সেজন্য আমরা বলেছি যে একটা সহায়ক সরকার হতে হবে। একটা নির্বাচনকে নিরপেক্ষ এবং সুষ্ঠু করার জন্য এমন একটি সরকার থাকতে হবে যেই সরকারের অধীনে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে তাদের কাজ সম্পন্ন করতে পারে। আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচনকালীন দায়িত্বে বর্তমান সরকারই থাকবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে রাজধানীর লালবাগে চকবাজার থানা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় তিনি আরো বলেন, সংসদে প্রতিনিধিত্ব না থাকায় আগামী নির্বাচনকালীন সরকারে বিএনপির অংশ নেওয়ার সুযোগ নেই। মহামান্য রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করতে যাচ্ছেন, সার্চ কমিটির মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের অধীনে ইনশাআল্লাহ আগামী নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন হবে। আগামী নির্বাচনে নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করবে। নির্বাচনকে সহায়তা করার জন্য সহায়ক সরকার হিসেবে নির্বাচনকালীন সরকার দায়িত্ব পালন করবে। সেই সরকারের প্রধান হবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এটাই সাংবিধানিক বাধ্যবাধকতা, সাংবিধানিক নিয়ম। বিএনপি যত কথাই বলুক না কেন নির্বাচনকারী সরকারে তাদের আসার কোনো সুযোগ নেই, তারা যেহেতু সংসদে প্রতিনিধিত্ব করেন না। সংসদে যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে নিয়ে একটি নির্বাচনকালীন সরকার হবে এবং সেই সরকারের নেতৃত্ব দেবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সন্ধ্যার সময়ে আরো থাকছে। চট্টগ্রামে ভুয়া ডিবি চক্রের 2 সদস্য অস্ত্রসহ গ্রেফতার। নগরের বিভিন্ন এলাকায় ছিনতাই ও অপহরণের সাথে জড়িত বলছে পুলিশ। রাজধানীর বনানী থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া 4 তরুণের মধ্যে 2 জনের বাড়ি বরিশালে। এদের মধ্যে একজন মাত্র 6 মাসের সংসার জীবনের মায়া ছেড়ে নিরুদ্দেশ হয়েছেন। নিখোঁজদের স্বজনরা বসে আছেন পথ চেয়ে। তবে তাদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীগুলো যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। মাত্র 6 মাস আগে বিয়ে করেন বরিশাল বিএম কলেজের মাস্টার্সের শিক্ষার্থী মেহেদী হাসান। স্ত্রী একই কলেজের অনার্সের শিক্ষার্থী। হঠাৎ করে স্বামী নিখোঁজ হওয়ার ঘটনায় ভেঙে পড়েছেন তিনি। সুজনের মায়েরও একই অবস্থা। নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে সবাই নিখোঁজ স্বজনদের জন্য অপেক্ষায় দিন গুনছেন। আমি ওর ছেড়ে কি নিয়ে বাঁচবো? অন্যায়ভাবে যেন কারো ধরে না নেয়, কারোর জন্য এত বড় ক্ষতি না হয়। আমার সন্তান আমি বুঝি, আর কে বুঝবে? যে সন্তান হারা হে বুঝে। নিখোঁজ তরুণদের ফিরে পাবার জন্য সরকারের সাহায্য কামনা করেছেন স্বজনরা। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা যত অফিস আদালত আছে সব জায়গায় আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু অদ্যাবধি কোনো খোঁজ পাই নাই। সরকারের কাছে যাতে আমার ছেলে আমি ফিরে পাই, এইটুকুই আমার দাবি। অবশ্য পুলিশ জানিয়েছে নিখোঁজদের খুঁজে বের করতে সরকারের সব আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করছে। পুলিশের যত অর্গান আছে বা যত সংস্থা আছে গোয়েন্দা, তারা সবাই একসাথে আমরা কাজ করছি যাতে ছেলেগুলোকে আমরা লোকেট করতে পারি এবং তাদেরকে আমরা খুঁজে ফিরে পেতে পারি। এবং যদি আমি জানি না তারা ধ্বংসাত্মক যাবে কিনা। 1 ডিসেম্বর ঢাকার বনানীর একটি রেস্তোরাঁ থেকে 4 তরুণ একযোগে নিখোঁজ হয়। এর মধ্যে মেহেদী ও সুজনের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। চট্টগ্রামে জঙ্গি আস্তানায় অভিযানের সময় আটক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের 5 সদস্যের বিরুদ্ধে 3টি মামলা করেছে র‍্যাব। দুপুরে নগরীর আকবর শাহ থানায় মামলা 3টি করা হয়।
অস্ত্র বিস্ফোরক আইনের পাশাপাশি সন্ত্রাস বিরোধী আইনেও তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গতকাল ভোরে একে খান মোড় থেকে 2 হুজি সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে টানা 4 ঘণ্টা পাহাড়তলী জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে 12টি গ্রেনেড, বিপুল পরিমাণ বিস্ফোরক সহ আরও 3 হুজি সদস্যকে আটক করে র্যাব। চট্টগ্রামে ভুয়া ডিবি চক্রের 2 সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে নগরীর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করা হয়। পুলিশ জানায়, গতকাল রাতে নগরীর রহমতগঞ্জ এলাকায় ওই চক্রটি ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের 5 সদস্যের মধ্যে 3 জন পালিয়ে যায়। এ সময় ধাওয়া দিয়ে নন্দন দাস ও আরিফ মইনুদ্দিন নামে 2 জনকে দেশীয় অস্ত্র, 4 রাউন্ড গুলি, একটি পিস্তল এবং ডিবির পোশাক সহ গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশের পরিচয় দিয়ে নগরীতে বিভিন্ন সময় তারা ছিনতাই ও অপহরণ করত বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ নিশ্চিত করেছে। শখের বশে অনেকেই কুকুর, বিড়াল, খরগোশ, পাখি সহ নানা প্রাণী পোষেন, কিন্তু শখ নয়, দায়িত্ববোধ আর বিবেকের তাড়না থেকে নিজের পুরো বাড়িটি রাস্তার অসহায় প্রাণীগুলোর জন্য উৎসর্গ করে দৃষ্টান্ত তৈরি করেছেন এক নারী। রাজধানীর খুব কাছেই দেখা মিলবে এই বিড়াল বাড়ির। ওই নারী আর তার পোষা প্রাণীগুলোর গল্প নিয়ে ঈশিতা ব্রহ্মের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন নুসরাত শান্তা। বাইরে থেকে বাড়িটিকে 8-10টা সাধারণ বাড়ির মতো মনে হলেও দরজা খোলার সাথে সাথে সে ধারণা পাল্টে যাবে, কারণ এ বাড়ির ভেতরে সব ঘরের আনাচে কানাচে দেখা মিলবে শুধু তুলার পুতুলের। আরামের ভঙ্গি দেখলেই বোঝা যাবে পুরো বাড়িটি বেশ দাপটের সাথেই দখলে নিয়েছে তারা। বাড়ির বারান্দা, সোফা, খাট কিংবা ফ্লোর সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ঘুম, খাওয়া আর খেলাধুলায় সবসময় ব্যস্ত থাকে আরামপ্রিয় আদরের প্রাণীগুলো। রাস্তার অসহায় বিড়ালগুলোর জন্য ঢাকার অদূরে মাহমুদপুর গ্রামের দোতলা বাড়িটি উৎসর্গ করে দিয়েছেন এই নারী। বাড়িতে নিঃশব্দে হেঁটে বেড়ানো অর্ধশতাধিক বিড়ালের প্রায় সবগুলোই রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া। নিজে বিড়ালগুলোর সার্বক্ষণিক দেখাশোনা করলেও ওদের যত্নে যেন কোনো ঘাটতি না হয়, সেজন্য রয়েছেন কয়েকজন কেয়ারটেকারও। দেখে একটা কিটেনকে কয়েকজন মিলে মারার চেষ্টা করতেছে পানিতে ডুবে। সেই যে শুরু করছি এখন পর্যন্ত চলতেছে, মোটামুটি 16-17 বছর হয়ে গেছে। 2013-এ আমার শেল্টারটা স্টার্টিং করা অফিসিয়ালি। স্ট্রে যারা এখানে এভাবে থাকবে, আমরা ফ্রি অ্যাডপশনটাকে আর কি ইনফ্লুয়েন্স করব। অসহায় পশুগুলোকে স্থায়ী ঠিকানা দিতে পশু কল্যাণমূলক এ কাজে ছোটবেলা থেকেই পাশে পেয়েছেন নিজের বাবাকে। আমি একজন গর্বিত পিতা। একজনও যদি তার এই কর্মকাণ্ডের ইয়েতে উৎসাহ পায় তাহলে মনে করবো যে সার্থক। এ কাজে সংশ্লিষ্ট রয়েছেন অনেক স্বেচ্ছাসেবীও। আহত, অসুস্থ কিংবা অসহায় কোনো বিড়ালকে তাই এবাড়ির দরজায় এসে কখনোই ফেরত যেতে হয়নি। শেল্টারে মূলত আমরা কোনো দুস্থ প্রাণী পাওয়া যায়, কেউ সাহায্য চায়, তখন আমরা রেস্কিউ করা হয়। বেসিক্যালি আমি রিদি আপুকে দেখে অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছি। একটা মানুষ একা এতগুলা বিড়ালকে এত সুন্দরভাবে মেইনটেন্স করে। প্রাচীনকাল থেকেই মানুষের সবচেয়ে কাছের পোষ্য প্রাণীটি বিড়াল। অসহায় প্রাণীগুলোর জীবন বাঁচালে ওরা সঙ্গী হয়ে থাকে সারা জীবন, আর এই মানুষটা সারাটা দিন কেটে যায় ওদের ভালোবেসেই। মানুষের মানসিকতার পরিবর্তন হলে পৃথিবীটা হতে পারে এতটাই সুন্দর। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। দুর্নীতির দায়ে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই। শুক্রবার জাতীয় পরিষদের 2/3-এরও বেশি পার্লামেন্ট সদস্য পার্কের অভিশংসনের পক্ষে রায় দেন। তবে তাকে ক্ষমতাচ্যুত করার পুরো প্রক্রিয়ায় অন্তত 6 মাস সময় লাগবে বলে জানা গেছে। এদিকে পার্লামেন্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিরোধী দলের নেতাকর্মীরা। শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউইন হাইয়ের অভিশংসন প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোটাভুটিতে অংশ নেন পার্লামেন্ট সদস্যরা। 300 পার্লামেন্ট সদস্যের মধ্যে পার্কের বিরুদ্ধে 234 জন এবং তার পক্ষে ভোট দেন 56 জন। প্রয়োজনীয় 2/3-এরও বেশি সমর্থন পেয়ে পার্ক অভিশংসিত হলেও সাংবিধানিক আদালত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, আর এতে প্রায় 6 মাস সময় লাগতে পারে। সাংবিধানিক আদালত এই ভোটাভুটিকে বৈধ বলে রায় দিলে নতুন নির্বাচন হবে, আর তার পরিবর্তে দেশটির প্রধানমন্ত্রী হাওয়াং কিও অন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের অভিশংসন প্রস্তাব পার্লামেন্টে পাশ হওয়ায় এভাবেই নেচে গিয়ে উল্লাস প্রকাশ করে পার্ক গিউইন হাই বিরোধীরা। তার পদত্যাগ দাবিতে টানা প্রতিবাদের ধারাবাহিকতায় এ রায়কে বিজয় হিসেবে দেখছে তারা। আমরা আশা করছিলাম পার্লামেন্ট পার্কের অভিশংসন প্রস্তাব পাশ করবে। এর মধ্য দিয়েই জনগণের শক্তির বহিঃপ্রকাশ ঘটেছে। এমন একটি মুহূর্তের সাক্ষী হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমাদের দেশের পরবর্তী প্রেসিডেন্ট যেই হোক না কেন, আমরা চাইবো তিনি আমাদের কল্যাণ ও শান্তির জন্য কাজ করবেন। পার্কের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি তার ঘনিষ্ঠজনকে দুর্নীতিতে সহযোগিতা করার অভিযোগ রয়েছে। পার্কের বন্ধু চই সুন সিল প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কের সুবাদে বেশ কিছু প্রতিষ্ঠান থেকে অনুদানের নামে কয়েক কোটি ডলার হাতিয়ে নেয়। এর মধ্যে স্যামসাং ও হুন্দাইয়ের মতো কোম্পানিও রয়েছে। এর পরিপ্রেক্ষিতে পার্কের পদত্যাগের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় প্রেসিডেন্ট পার্ক ক্ষমা চাওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে স্বাধীন তদন্তকে স্বাগত জানালেও থামেনি বিক্ষোভ, বরং আরও জোরদার হয় তাকে ক্ষমতাচ্যুত করার প্রক্রিয়া। শিরিন আক্তার, সময় সংবাদ। বিপিএল এর খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। টস হেরে আগে ব্যাট করে 9 উইকেটে 159 রানে সংগ্রহ পায় ডায়নামাইটস। জবাবে কিছুক্ষণ পর ব্যাট করতে নামবে রাজশাহী কিংস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাট করতে নেমে ঢাকার শুরুটা ভালো হয়নি। একবার জীবন পেলেও সুযোগটা কাজে লাগাতে পারেনি মেহেদী মারুফ। মিরাজের শিকার হয়ে তিনি ফিরে যান 8 রানে। নাসির মোসাদ্দেকরাও খুব একটা সুবিধা করতে পারেননি। দুজনেই ব্যক্তিগত 5 রানে ফিরলে দলীয় 42 রানে 3 উইকেট হারায় ঢাকা। এরপর ব্রাভো, রাসেল, সাকিবরা দ্রুত ফিরে গেলেও এভিন লুইস ও কুমার সাঙ্গাকারার ব্যাটে লড়াকু স্কোর গড়ে ডায়নামাইটস। এভিন লুইস 45 ও সাঙ্গা করেন 36 রান। শেষ পর্যন্ত রাজশাহী কিংসকে 160 রানের টার্গেট দেয় সাকিবের দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস ও ঢাকা ডায়নামাইটস। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন আমাদের রিপোর্টার এস এম ইকবাল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকবাল, বলছিলেন বিপিএল এর এই ফাইনালে কিন্তু রাজশাহী প্রথমে টসে জিতে ঢাকাকে কিন্তু ব্যাটিং এর আমন্ত্রণ জানায় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা কিন্তু রাজশাহীকে 160 রানের টার্গেট ছুড়ে দিতে সমর্থ হয়েছে। এর আগে আমি বলি, আমরা ভেতরে ছিলাম, ভেতরে খেলাটি দেখেছি। আমরা যেটা মনে হয়েছে বল কিন্তু আজকে ব্যাটে আসছিল, রান আরো কিছুটা বেশি হতে পারতো। যখনই বড় কোনো পার্টনারশিপ গড়তে দেখেছি ঠিক সেই সময় কিন্তু রাজশাহীর বোলাররা ঢাকার উইকেটগুলো ভাঙতে সমর্থ হয়েছে। এর আগে আরো একটি জিনিস যেটা না বললেই না হয়, সেটা হচ্ছে বিপিএল এর ফাইনাল বা বিপিএল এর পুরো আসরকে ঘিরেই যদি একটা কথা বলি, সেটা হচ্ছে যে বিপিএল এর এবারের আসরগুলোর আগের যে ম্যাচগুলি ছিল সেখানে কিন্তু দর্শক উপস্থিতি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু খুবই কম ছিল। কিন্তু আজকের যে ফাইনাল ম্যাচ, সেই ধারণা কিন্তু পরিবর্তন করে দিয়েছে। যদিও বলা চলে আজকে শুক্রবার, তার উপর ছিল ফাইনাল ম্যাচ। সুতরাং একদম দুপুর থেকে আমরা দেখেছি এখানে উপচে পড়া দর্শক উপস্থিতি ছিল এই স্টেডিয়াম পাড়ায়। ইনফ্যাক্ট যখন ম্যাচ শুরু হয়ে গিয়েছে বা যারা ম্যাচের টিকিট কাটতে পারেনি তাদেরকে কিন্তু আমরা দেখেছি বাইরে একটি বড় স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছিল এবং এখানে কিন্তু বেশ কয়েক হাজার দর্শক এখনো দাঁড়িয়ে তারা ম্যাচ উপভোগ করছেন। অর্থাৎ যারা স্টেডিয়ামে ঢুকতে পারেনি তারা কিন্তু বাইরে বসে এই ম্যাচটি উপভোগ করছেন। পাশাপাশি আরো একটি জিনিস বলতে হয়, সেটা হচ্ছে যে আজকের যে ম্যাচ বা আজকে যে দর্শক উপস্থিতি ছিল, এটাকে পুঁজি করে কিন্তু বেশ কিছু অসাধু লোকই বলবো তারা তাদের ফায়দা লুটেছে। কেউ এটার সঙ্গে স্থানীয় প্রশাসন জড়িত ছিল বা স্টেডিয়ামের গেটে যারা জড়িত, সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন ইয়ের মাধ্যমে কিন্তু টিকিট ছাড়াই কিন্তু দর্শকদের আমরা স্টেডিয়ামমুখী বা স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করতে দেখেছি। তো ওভারঅল এখন আর কিছুক্ষণ পর 160 রানের লক্ষ্যে রাজশাহী টার্গেটে ব্যাট করতে নামবে। রাজশাহী দেখা যাক শেষ পর্যন্ত কে উইন করে এই ম্যাচটা। আর দর্শকদের যেমন ঢাকার দর্শক যেমন এখানে এসেছে ঢাকার মাঠে খেলা, পাশাপাশি সহকর্মী এস এম ইকবাল জানাচ্ছিলেন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে বিপিএল ফাইনাল প্রসঙ্গে। সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনী প্রচারণায় মুখর নারায়ণগঞ্জের অলিগলি, গণসংযোগে প্রতিশ্রুতির ফুলছড়ি। প্রধানমন্ত্রী চাইলে এমপি পদ ছেড়ে আইভির পক্ষে মাঠে নামার ঘোষণা শামীম ওসমানের। বাংলাদেশ ব্যাংকের একটি চক্র সুরক্ষিত সিস্টেম ভেঙে রিজার্ভ হ্যাকিং এর সহায়তা করেছে, জানালেন সিআইডি তদন্ত দলের প্রধান। সুইফটের প্রকৌশলীরাও জড়িত বললেন ফরাসুদ্দিন।
অধিকার আদায় করে এগিয়ে যেতে হবে নারীদের, আরও বেশি সম্পৃক্ত হতে হবে উন্নয়নে। রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দুর্নীতি দমনে দেশ আইনি সক্ষমতা অর্জন করলেও অনেক ক্ষেত্রেই হচ্ছে না যথাযথ প্রয়োগ। সুবিধা নিচ্ছেন অনেকেই। দুর্নীতি প্রতিরোধ দিবসে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি। এবং বিপিএল এর ফাইনালে রাজশাহী কিংসের মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামার্স। সাঙ্গাকারা লুইসের ব্যাটে 159 রানের পুঁজি পেয়েছে সাকিবের দল। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।